সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি সাদিয়া আক্তার, প্রভাষক পদার্থবিজ্ঞান, নোয়াখালী সরকারি কলেজ। গত বেশ কিছু ক্লাসে আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞান, জিওমেট্রিক্যাল অপটিক্স পড়েছিলাম। জিওমেট্রিক্যাল অপটিক্স আমরা শেষ করেছিলাম লেন্স মেকারস ইকুয়েশনস দিয়ে। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করব, সেটার নাম হচ্ছে ভৌত আলোক বিজ্ঞান বা আজকে আমরা যেটা শুরু করবো সেটা ভৌত আলোক বিজ্ঞান বা ফিজিক্যাল অপটিক্স। ভৌত আলোক বিজ্ঞান বা ফিজিক্যাল অপটিক্স, এটা তোমরা তোমাদের বইয়ে চ্যাপ্টার 6 ছিল জ্যামিতিক আলোক বিজ্ঞান, চ্যাপ্টার 7 তোমাদের এই ফিজিক্যাল অপটিক্স নিয়ে আলোচনা করা আছে। আমি তোমাদেরকে গত জ্যামিতিক আলোক বিজ্ঞান পড়াতে গিয়ে বলেছিলাম যে আলোকীয় ঘটনা বা অপটিক্যাল ফেনোমেনা আছে 6টা। কয়টা ফেনোমেনা আছে? 6টা। এর মধ্যে 2টা ফেনোমেনা আমরা গত চ্যাপ্টারে শিখে ফেলেছি। একটা হচ্ছে রিফ্লেকশন অফ লাইট এবং রিফ্রাকশন অফ লাইট, অর্থাৎ প্রতিসরণ এবং আলোর প্রতিসরণ এবং প্রতিফলন। এই 2টা ঘটনা আমরা আগের চ্যাপ্টারে শিখেছি। এখন আমরা যেটা তোমাদেরকে শিখাবো সেটা হচ্ছে গিয়ে বাকি যেই 4টা ঘটনা আছে তার মধ্যে 3টা ঘটনা, অর্থাৎ অপবর্তন, আলোর ব্যতিচার, আলোর সমবর্তন। এই 3টা ঘটনা আমরা এই চ্যাপ্টারে শিখবো এবং বাকি যে একটা ঘটনা ফটো ইলেকট্রিক ইফেক্ট, এটা আমাদের নেক্সট চ্যাপ্টারে অর্থাৎ মডার্ন ফিজিক্সে তোমাদের পরবর্তী যে চ্যাপ্টার আছে চ্যাপ্টার 8-এ, সেখানে আমরা শিখবো। এখানে ভৌত আলোক বিজ্ঞান শিখতে গিয়ে আমাদের কিছু তত্ত্ব সম্পর্কে ক্লিয়ার ধারণা থাকতে হবে। প্রথম তত্ত্ব যেটা 1 নম্বর তত্ত্ব, সেটা দেন বিজ্ঞানী নিউটন। কে দেন? সেই তত্ত্বটার নাম দেন কণা তত্ত্ব। তত্ত্বটার নাম দেন কি? কণা তত্ত্ব। কণা তত্ত্ব দিয়ে তিনি আলোকীয় 6টি ঘটনাকেই ব্যাখ্যা করতে চান। কণা তত্ত্ব দিয়ে তিনি আলোকীয় 6টি ঘটনাকেই ব্যাখ্যা করতে চান। কিন্তু আনফরচুনেটলি কণা তত্ত্ব দিয়ে 6টি ঘটনা না, আলোকীয় 2টা ঘটনা মাত্র ব্যাখ্যা করা যায়। আলোকীয় 2টা ঘটনা মাত্র ব্যাখ্যা করা যায়। একটা হচ্ছে আলোর প্রতিসরণ আর একটা হচ্ছে আলোর প্রতিফলন, যেটা আমরা গত ক্লাসে পড়েছি। নিউটন গেল, এরপর 2 নম্বরে আসেন হাইগেন। এরপর আসেন বিজ্ঞানী হাইগেন। তিনি তার তত্ত্বের নাম দেন তরঙ্গ তত্ত্ব বা ওয়েভ থিওরি বলে এটাকে। খুবই ইম্পর্টেন্ট, আমরা তরঙ্গ তত্ত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিজ্ঞানী হাইগেনও তার তরঙ্গ তত্ত্ব দিয়ে 6টি ঘটনারই ব্যাখ্যা করতে চান। আলোকীয় 6টি ঘটনার ব্যাখ্যা করতে চান, কিন্তু তিনি ব্যাখ্যা করতে পারেন 4টি ঘটনা। কয়টি ঘটনা? 4টি ঘটনা। কি? আলোর প্রতিসরণ, আলোর প্রতিফলন, আলোর ব্যতিচার, আলোর অপবর্তন। বাকি 2টি ঘটনা তিনি ব্যাখ্যা করতে পারেন না। পরবর্তীতে আসেন যে তত্ত্বটা আসে সেটার নাম হচ্ছে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম থিওরি যেটাকে বলে, এটা দিয়ে আলোকীয় 5টা ঘটনা ব্যাখ্যা করা যায়। একটা ঘটনা ব্যাখ্যা করা যায় না। পরবর্তীতে আসেন বিজ্ঞানী ম্যাক্সওয়েল। তিনি ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি অর্থাৎ তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নামের একটি থিওরি দেন এবং এই থিওরিটা দিয়ে আলোর 6টি ফেনোমেনাকে ব্যাখ্যা করা যায়। ব্যাখ্যা করা যায়। এখন আসো আমরা একটু এই থিওরিগুলো সম্পর্কে বিস্তারিত জানবো। প্রথমে যে থিওরিটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে নিউটনের কণা তত্ত্ব। আজকে আমরা কণা তত্ত্ব এবং হাইগেনের তরঙ্গ তত্ত্ব এই 2টা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। প্রথমে আসো নিউটনের কণা তত্ত্ব। নিউটন কি বলে? নিউটনের কণা তত্ত্ব বলে যে কোনো একটা লাইটিং বস্তু, অর্থাৎ যে বস্তু আলো বিকিরণ করে সেখান থেকে আলো কণা আকারে নির্গত হয়। সেটা থেকে আলো কি আকারে নির্গত হয়? কণা আকারে নির্গত হয়।
যেমন মৌমাছির মৌচাকে যদি তুমি ঢিল ছিঁড়ো, মৌমাছিগুলো যেভাবে যেতে থাকে ঠিক সেইভাবেও কোনো আলোকীয় বস্তু থেকে আলো এই কণা আকারে নির্গত হয়। পরবর্তীতে এই থিওরি উপর বেসিস করে বিজ্ঞানী হাইগেন তার তরঙ্গ তত্ত্ব দেন। বিজ্ঞানী হাইগেন তার তরঙ্গ তত্ত্ব দেন। খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য, পরীক্ষায় বেশ আসে এবং আমরা এটা ডিটেলস শিখব। তরঙ্গ তত্ত্ব হাইগেনের শিখার আগে আমরা আগে তরঙ্গ কি বা হোয়াট ইজ ওয়েভ এই ব্যাপারটা একটু ক্লিয়ার হব, যে তরঙ্গ জিনিসটা কি। কিছু কিছু জিনিস আমাদের এখানে শিখতে হবে। তরঙ্গ জিনিসটা কি? প্রথমেই আসো, যে কোনো বস্তুই সাম্যাবস্থায় থাকতে চায়, যে কোনো বস্তুই সাম্যাবস্থায় থাকতে চায়। তুমি সাম্যাবস্থায় থাকতে চাও, আমি সাম্যাবস্থায় থাকতে চাই, এবং আমি যে শুধু সাম্যাবস্থায় থাকতে চাই তাই না, আমার নিজস্ব একটা ফ্রিকোয়েন্সি আছে এবং আমি সবসময় সর্বনিম্ন শক্তি নিয়ে সাম্যাবস্থায় থাকতে চাই, তাই কি না? তো তরঙ্গ জিনিসটা কি? তরঙ্গ জিনিসটা হচ্ছে মাধ্যমের কণাগুলোর পর্যায়বৃত্ত স্পন্দনের মাধ্যমে। কি বলছি? মাধ্যমের কণাগুলো পর্যায়বৃত্ত স্থানের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে কণাগুলোর স্থানান্তর ছাড়াই যদি শক্তি সঞ্চালন করে তবে তাকে ওয়েভ বলে। এগুলো তোমরা 11-এ ক্লাস 11 শ্রেণীতে পড়ে আসছো। এটা নিয়ে আমার বিস্তারিত বলার কিছু নাই, জাস্ট তোমাদের ওয়েভের সংখ্যাটা আরেকটু আমি বলে দিতে চাই। এটা কি? মাধ্যমের কণাগুলোর কি পর্যায়ভিত্তিক স্পন্দনের ফলে এক স্থান থেকে অন্য স্থানে কণার স্থানান্তর ছাড়াই যদি শক্তি কি করে সঞ্চালন করে তবে তাকে তরঙ্গ বলা হয়। আই থিঙ্ক তরঙ্গ ক্লিয়ার। আই থিঙ্ক তরঙ্গ ক্লিয়ার। তরঙ্গ কাকে বলে এই ব্যাপারটা আমার কাছে মনে হয় তোমরা বুঝে গেছো। এখন হাইগেনের তরঙ্গ তত্ত্ব প্রমাণ করতে গেলে আমাদের আরো কিছু জিনিস একটু শেখা লাগবে। ব্যাপারটা কি? ধরো এটা শিখতে গিয়ে আমরা প্রথমে একটা পুকুর নিব। কি নিব? এইটা একটা পুকুর, ওকে? পুকুরের মাঝখানে তুমি একটা ঢিল ছুড়লা, একটা ঢিল ছুড়লা। কোথায় ঢিল ছুড়লা? পুকুরের মাঝখানে, ঠিক আছে? এখন কি হবে? ওয়েভ তৈরি হবে না? এখন কি হবে? এই ঢিল ছোড়ার পরে পানিগুলো ওয়েভ আকারে সঞ্চালিত হতে থাকবে না? সে ওয়েভ আকারে এটা কি হতে থাকবে? সঞ্চালিত হতে থাকবে, এবং ওয়েভটা হবে স্ফেরিক্যাল বা বৃত্তীয়। আমি যদি এখানে একটু আঁকি, এটা যদি ঢিল হয়, ওয়েভগুলা এরকম আকারের হবে নাকি? বৃত্তীয় হবে। কি হবে? বৃত্তীয় হবে। এটাকে আমরা যদি বলতে চাই, ওয়েভগুলো কি হবে? বৃত্তীয় ওয়েভ হবে, বা এটার বাংলা নাম আমরা বলি বৃত্তীয় তরঙ্গ বা স্ফেরিক্যাল ওয়েভ যেটাকে বলে। বৃত্তীয় তরঙ্গ বা স্ফেরিক্যাল ওয়েভ যেটা বলে। এবং এই যে উৎসটা, অর্থাৎ যেটা দিয়ে আমি ঢিল ছুড়লাম, এই উৎসটাকে আমি বলবো বিন্দু উৎস। এই উৎসটাকে আমি কি বলবো? বিন্দু উৎস। তাইলে বিন্দু উৎস থেকে যে ওয়েভ সৃষ্টি হয় সেটা সবসময় কি হবে? বৃত্তীয় তরঙ্গ হবে। সেটা সবসময় কি হবে? বৃত্তীয় তরঙ্গ হবে। এখন এই ওয়েভগুলা একটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাবে। কনস্ট্যান্ট ভেলোসিটিটা কি? সি। কনস্ট্যান্ট ভেলোসিটি কি? সি। অর্থাৎ আলোর যে বেগ, সেই বেগ নিয়ে কনস্ট্যান্ট ভেলোসিটিতে এটা যাবে। আচ্ছা, এখন আমাদের একটুখানি দশা পার্থক্য আর পথ পার্থক্য নিয়ে কথা বলতে হবে। আমি জানি তোমরা দশা পার্থক্য এবং পথ পার্থক্য নিয়ে আগেই পড়েছো, তারপর আমি একটুখানি তোমাদেরকে দেখাই হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দশা পার্থক্য এবং পথ পার্থক্য। এটা একটা ওয়েভ, এটা একটা ওয়েভ। এইখানের এই পুরো ওয়েভের দশা পার্থক্য হচ্ছে, ফেজ ডিফারেন্স হচ্ছে 2 পাই। ফেজ ডিফারেন্স কি? 2 পাই। এবং পথ পার্থক্য হচ্ছে ল্যামডা। পথ পার্থক্য কি? ল্যামডা। ওকে, এতটুকু আমরা ক্লিয়ার হইলাম। এখন এই যে দশা পার্থক্য এবং পথ পার্থক্য দেখলাম, এখন আমি এই বিন্দুর দশা পার্থক্য এবং পথ পার্থক্য জানতে চাই। এই বিন্দুটা, ঠিক আছে? এই বিন্দুটার দশা পার্থক্য এবং পথ পার্থক্য জানতে চাই। তাহলে আসো,
দশা পার্থক্য এবং দশা পার্থক্যকে ধরলাম ফাই, পথ পার্থক্যকে ধরলাম এক্স। দশা পার্থক্যকে ধরলাম ফাই, পথ পার্থক্যকে ধরলাম এক্স। এখন আসো, যদি ল্যামডা পথ পার্থক্য হয়, যদি ল্যামডা পথ পার্থক্য হয়, তবে ল্যামডা পথ পার্থক্য দশা পার্থক্য 2 পাই। ক্লিয়ার কিনা? যদি পথ পার্থক্য ল্যামডা হয় তবে দশা পার্থক্য কি 2 পাই। যদি পথ পার্থক্য 1 হয় দশা পার্থক্য কি 2 পাই বাই ল্যামডা। যদি পথ পার্থক্য x হয় তাহলে এটা কি 2 পাই বাই ল্যামডা ইনটু x। ওকে, তাহলে এটা যেহেতু পথ পার্থক্য দশা পার্থক্য, তাহলে আমরা লিখতে পারি ফাই সমান সমান 2 পাই বাই ল্যামডা ইনটু x। ফাই সমান সমান কি 2 পাই বাই ল্যামডা ইনটু x। ওকে, তাইলে দশা পার্থক্য সমান সমান কি হবে 2 পাই বাই ল্যামডা ইনটু কি পথ পার্থক্য। দশা পার্থক্য সমান সমান কি হবে 2 পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য। তাহলে গেল আমাদের এই পর্যন্ত বোঝা। এখন দশা পার্থক্য, আচ্ছা এটা হচ্ছে বিন্দু উৎস, এতটুকু আমরা ক্লিয়ার হইলাম। দশা পার্থক্য সমান সমান 2 পাই বাই ল্যামডা ইনটু পথ পার্থক্য। এখন দেখো বিন্দু উৎসে যে স্ফেরিক্যাল ওয়েভ হবে সেটা কি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, সি ভেলোসিটি নিয়ে যাচ্ছে। কি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, সি ভেলোসিটি নিয়ে যাচ্ছে। ওকে, আমি একটু আঁকি। এটা একটা বিন্দু উৎস, এটা একটা স্ফেরিক্যাল ওয়েভ, একটা সৃষ্টি হলো, আমি একটা ধরলাম। কি ইয়ে নিয়ে যাচ্ছে, ভেলোসিটি নিয়ে যাচ্ছে, সি ভেলোসিটি নিয়ে যাচ্ছে। ভেলোসিটি সি, শুধু ভেলোসিটি না, এটা কি কনস্ট্যান্ট ভেলোসিটি, এবং এতে সময় লাগছে টি। এতে সময় লাগছে কি টি। তাহলে এটা এস, বিন্দু উৎস ধরলাম এস, এবং এতে সময় লাগছে কি টি। তাহলে সে এই টি ভেলোসিটি নিয়ে এতটুকু পথ গেল, তাহলে এতটুকু কি হবে সিটি, এতটুকু কি হবে সিটি। ঠিক সেম, যেহেতু এটা স্ফেরিক্যাল, এখানেও এটার কি হবে সিটি, এখানেও এটা কি হবে সিটি, এখানেও এটা কি হবে সিটি, অর্থাৎ এদের মধ্যে এখানেও এটা কি হবে সিটি, এখানে এটা কি হবে সিটি। তাহলে দেখো আমাদের কয়টা বিন্দু হলো, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, সব জায়গায় কিন্তু কনস্ট্যান্ট ভেলোসিটি, টাইম এবং ভেলোসিটি কনস্ট্যান্ট, অর্থাৎ এদের মধ্যে কিন্তু কোনো দশার কি নাই, চেঞ্জ নাই, দশার কি নাই, চেঞ্জ নাই। যেহেতু এদের মধ্যে কোনো দশার চেঞ্জ নাই, অতএব এদের মধ্যে কোনো পথ পার্থক্যও নেই। বা আমি যদি অন্যভাবে বলি, যেহেতু এদের মধ্যে কোনো পথ পার্থক্য নেই, অতএব এদের মধ্যে কোনো দশা পার্থক্যও নেই। যদি পথ পার্থক্য 0 হয় তাহলে দশা পার্থক্য অবশ্যই কি হয়ে যাবে 0 হয়ে যাবে। তাহলে যেহেতু এদের মধ্যে কোনো পথ পার্থক্য নেই, এদের মধ্যে কোনো দশা পার্থক্য নেই, অতএব বিন্দুগুলো কি আছে সমদশায় আছে। অতএব বিন্দুগুলো কি অবস্থায় আছে সমদশায় আছে। বিন্দুগুলো কি অবস্থায় আছে সমদশায় আছে। তাহলে এখন কি আমি বলতে পারি বিন্দু উৎস থেকে যে স্ফেরিক্যাল ওয়েভ সৃষ্টি হয় তাতে বিন্দুগুলো সবসময় কি থাকে সমদশায় থাকে, সমদশায় থাকে। আমি যদি অন্যভাবে বলি তাহলে বিন্দু উৎস থেকে যে সকল বিন্দুগুলো সমদশায় থাকে এবং তারা যে তলের উপর অবস্থান করে তাকে তরঙ্গমুখ বলে। তাকে কি বলে তরঙ্গমুখ বলে। তাকে কি বলে? তাহলে সমদশা সম্পন্ন কণাসমূহ, একটু ভালো করে শোনো, সমদশা সম্পন্ন কণাসমূহ যে তলের উপর অবস্থান করে সে তলকে তরঙ্গমুখ বলা হয়। এটার ইংরেজি নাম হচ্ছে ওয়েভ ফ্রন্ট। ইংরেজি নাম হচ্ছে কি ওয়েভ ফ্রন্ট। তাহলে সমদশা সম্পন্ন কণাসমূহ যে তলের উপর অবস্থান করে তাকে কি বলা হয় তরঙ্গমুখ বলা হয়। সমদশা সম্পন্ন কণাসমূহ যে তলের উপর অবস্থান করে তাকে তরঙ্গমুখ বলা হয়। আজকে তাহলে এই পর্যন্তই থাকলো। তোমরা একটু এই জিনিসগুলো একটু স্টাডি করবে খুব ভালো মতো, যে কি পড়াতে চাচ্ছি বা কোন পর্যন্ত পড়াতে চাচ্ছি। আমরা নেক্সট দিন হাইগেন্সের প্রিন্সিপাল একদম প্রথম থেকে শুরু করব। নেক্সট দিন হাইগেন্সের প্রিন্সিপাল একটু প্রথম থেকে শুরু করব। তোমরা বইয়ের মধ্যে একটুখানি ওয়েভ ফ্রন্ট কি, অর্থাৎ তরঙ্গটা কি, তরঙ্গ মুখটা কি, দশা পার্থক্যটা কি, তারপর হচ্ছে পথ পার্থক্যটা কি, তারপরে হচ্ছে গিয়ে এই 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 পয়েন্ট বিন্দু উৎস থেকে কিভাবে বৃত্তীয় তরঙ্গ সৃষ্টি হয়,
বস্তু কিভাবে সাম্য অবস্থানে থাকতে চায় শক্তি নিয়ে, মিনিমাম এনার্জি নিয়ে, এই সব জিনিসগুলা তোমরা একটুখানি স্টাডি করবে। নেক্সট দিন আমরা হাইগেন্সের প্রিন্সিপাল পুরোপুরি পড়বো, এবং এই হাইগেন্সের প্রিন্সিপাল থেকে আমরা দেখবো কিভাবে আলোর রিফ্লেকশন এবং রিফ্র্যাকশন, অর্থাৎ আলোর প্রতিসরণ এবং প্রতিফলন কিভাবে এই হাইগেন্সের প্রিন্সিপাল দিয়ে বর্ণনা করা যায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।